রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে Oppo Reno 80 এই স্মার্টফোনটি লঞ্চ হয়, বাট আজকে আমরা কথা বলছি Oppo Reno 80 5G নিয়ে। 4Gর তুলনায় 5G বেশ কিছুটা জায়গায় এগিয়ে আছে। যেমনটা দেখছেন, এটাতে কার্ভ ডিসপ্লে রয়েছে, বাট এটাতে ছিল কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে। এটা ছিল 100 মেগাপিক্সেলের ক্যামেরা, এটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এটাতে ছিল মিডিয়াটেকের প্রসেসর, এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর। অলরেডি আমরা Oppo Reno 80 5Gর একটা আনবক্সিং এর ভিডিও দিয়েছিলাম, ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেওয়া হয়েছিল, তো অনেক কিছু আলোচনা হয়েছে ওই ভিডিওতে। আজকে আমাদের টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করব, আপনারা আসলে কোনটা নেওয়া উচিত হবে বা আদৌ আপনি আসলে 5Gতে যাবেন কিনা। ধন্যবাদ NS মোবাইল ট্রেডকে আমাদের কাছে Oppo Reno 80 5G স্মার্টফোনটি পাঠানোর জন্য। আরো প্রায় 20 দিন আগে তারা পাঠিয়েছিল এবং 15 দিন আগে আমরা আমাদের আগের ভিডিও দিয়েছিলাম, তো দীর্ঘদিন ব্যবহারের একটা অভিজ্ঞতাও পেয়ে যাবেন। আর তাদের কাছে কিন্তু এই স্মার্টফোনটি অ্যাভেলেবেল রয়েছে যারা 5Gটা কিনতে চাচ্ছেন। এছাড়াও বর্তমান সময়ে প্রায় সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলোই তাদের শপে অ্যাভেলেবেল থাকছে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের শপ কিন্তু বসুন্ধরা সিটিতে। ওকে, আমরা না ডিজাইনে যাবো না, বক্স কন্টেন্ট কি ছিল আপনারা সবকিছু যেহেতু জানেন, তো সরাসরি আমরা একদম ভিতরে জানতেই। এটার ডিসপ্লে সেকশনটা, এটার সাইজ হলো গিয়ে 6.7 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে কিন্তু এখানে। এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। এর পিক ব্রাইটনেস 950 নিটস। তো যেহেতু স্মার্টফোনটি অনেকদিন যাবত আমাদের কাছে আসে, এই স্মার্টফোন নিয়ে রকি আবার বরিশালেও গিয়েছিল, তো আউটডোরে ব্যবহার করতে গিয়ে কিন্তু ব্রাইটনেস জনিত কোনো সমস্যায় পড়তে হয়নি। 950 নিট পিক ব্রাইটনেস আউটডোরে আসলে ভিজিবল বা দেখা যায়, ডাইরেক্ট সানলাইটে মোটামুটি দেখা যায়। টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি এবং ডিসপ্লেটা কার্ভ হওয়াতে এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। মানে এটা মোটামুটি একটা প্রিমিয়াম স্মার্টফোন বলে আপনার মনে হবে, যেহেতু এর চিন বেজেলও খুবই ন্যারো, অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপের। জাস্ট লোয়ার চিনটা হালকা লিটল বিট একটু মোটা আর কি, বাট এটা দেখতে খুবই জোস লাগে। আর ডিসপ্লেতে ব্লু টিন্ট বা গ্রিন টিন্ট এই প্রবলেমগুলো আমরা ফেস করিনি। রিয়ারে 3টি শুটার রয়েছে, মেইন শুটার হলো 108 মেগাপিক্সেল, আমি একটু আগে বলছিলাম এটাতে ছিল 100 মেগাপিক্সেল। দেন এটার সেকেন্ড সেন্সর হলো গিয়ে একটা ডেপথ সেন্সর, যা 2 মেগাপিক্সেলের। তারপরে 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ সেন্সর রয়েছে, মাইক্রোস্কোপ ক্যামেরা রয়েছে, ওই যে ছোট জিনিসকে আপনি বড় করে ছবি তুলতে পারবেন আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছিল 32 মেগাপিক্সেলের শুটার। তো মেইন ক্যামেরায় আমরা অনেক ছবি তুলি, বিভিন্ন জায়গার ছবি তোলা হয়েছে, যেমনটা আপনারা দেখছেন। ডে লাইটের ছবিগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় দেখছিলাম যে অলমোস্ট অ্যাকুরেট টাইপেরই একটা রেজাল্ট দেয়, খুব বেশি কালার স্যাচুরেট করে ফেলে এমন না, তবে শ্যাডো ডিটেইলে একটু পিছিয়ে আছে জানো। আবার যদি আমরা কিনা কম্পেয়ার করতে যাই এটার সাথে, তাহলে কিছুটা এগিয়ে আছে, যেমন ডিটেইলের ক্ষেত্রে, ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রেও কিছুটা এগিয়ে আছে। তবে মাঝে মধ্যে বেশ কয়েকটা ছবিতে আমরা ওয়ার্ম টোন পেয়েছি, এটা সব সময় আসে না, কিছু কিছু সিনারিতে হয়তো আপনি এমন ছবি পেতে পারেন। একেবারে ব্রাইট কন্ডিশনে বা একদম খুব বেশি লাইটের মধ্যে আমরা ছবি তুলে দেখছিলাম, এক্সপোজার ব্যালেন্সটাও বেশ ভালো দিতে পারছিল স্মার্টফোন ওভারঅল। দেন নাইট মোডে আসলে, নাইট মোডেও আমরা কিন্তু এই স্মার্টফোনটা থেকে দেখছি মাস বেটার ছবি দিতে পারছিল Reno 80 5G তুলনামূলকভাবে। মানে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে যাই নাইট মোডে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 5Gতে শার্পনেস ডিটেল কিছুটা বেশি দেখবেন এবং নয়েজ গ্রেনও কম পাওয়া যাচ্ছিল এটার তুলনায়। আবার এটার ছবি আমরা দেখছিলাম নাইট মোডে কিছুটা কন্ট্রাস্টি হয়, যেখানে এইটার ছবি অলমোস্ট ন্যাচারাল টাইপেরই রাখার ট্রাই করে। সো মেইন ক্যামেরাটা কিছুটা এগিয়ে থাকবে আপনার কিন্তু এই 4Gর তুলনায়। আর যদি কিনা আমরা কম্পেয়ার করতে যাই 40,000 টাকার আশেপাশের অন্য স্মার্টফোনের সাথে বা 38,000-এর আশেপাশে, তাহলে এটাকে অ্যাভারেজের কাতারে রাখা যাবে, বাট তাদের থেকে বেটার রেজাল্ট করছে এমনটাও কিন্তু না। আবার আমরা এখানে কিন্তু আলট্রা শুটারটাও মিস করছি, যেটা এরকম বাজেটের একটা স্মার্টফোনের সাথে মাস্ট থাকা উচিত ছিল। দেন রয়েছে এখানে মাইক্রোস্কোপ ক্যামেরা, এই জিনিসটা আপনাদের অনেকেরই ভালো লেগে যাবে এবং এইটার রেজাল্ট আর এইটার রেজাল্ট আমরা কিন্তু অলমোস্ট সিমিলারই পেয়ে যাব। আর এটা দিয়ে আসলে কি মানে ইন্টারেস্টিং অনেক ছবি তোলা যায়, ছোট ছোট যে কোনো জিনিসের ছবি আপনি তুলে দেখতে পারবেন। এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগতে পারে, আপনি আপনার ফটোগ্রাফি লেভেলটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন আর কি। এরপরে ডেডিকেটেড ডেপথ সেন্সর ছিল, হ্যাঁ পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন ওকে লেভেলের, মাঝে মধ্যে আসলে তো চুল এরিয়ায় কিছুটা মিস করতে দেখা যায় এটাতেও। তবে মেইন সাবজেক্টের কালারটা আমরা দেখছিলাম একটু শিফট করে, একটু সুন্দর করে দেয়, সোজা কথা স্কিন টোনও একটু সফট হয় আর কি, বাট ওভারঅল ভালোই লাগে। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার রয়েছে। তো ওপোর ফোনের ক্ষেত্রে যেমনটা আমরা বরাবর দেখে আসছি, একটু ফর্সা করে দেবে, স্কিনটা একটু সফট করে, ওরকম ছবি আমরা পেয়েছি ইনডোরে এবং আউটডোরেও। তবে আমার কাছে মনে হয় এটা আরো একটু ন্যাচারাল রাখলে আসলে সুন্দর লাগতো। সবাই তো এমন ফকফকে টাইপের ছবি পছন্দ করেও না হয়তো, বাট হ্যাঁ আউটডোরের ছবিতে আপনি ডিটেল বেশ ভালোই পাবেন এই আর কি। আর ইনডোরের ক্ষেত্রে অনেকটাই সফট করে। ভিডিও রেকর্ড করা যায় এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps এ। আসলে এই ফোনটার যে প্রসেসর সেটা 4K সাপোর্ট করে না, তো বলেও লাভ নেই, বাট আসলে এরকম বাজেট থেকে একটা ফোনের সাথে আমরা 4K আশা করি, সো এই ব্যাপারটা আমি মিস করছি। এমনিতে 1080pর ভিডিও এটা চলনসই ছিল, কাজে লাগাতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু 1080p 30 fps। স্মার্টফোনটার পারফরম্যান্স সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপ, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা এবং এটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 828 8256GB ভ্যারিয়েন্ট। স্টোরেজ সলিউশন UFS 2.2, এটা রান করছে ColorOS 13 বেসড অন Android 13। তো এখানে লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা পেয়েছি। আর ColorOS নিয়ে তো সেদিনও বললাম যে ColorOS আগের চাইতে অনেকটাই ম্যাচিউর, অনেকটাই ক্লিন
ক্লিন, এখানে অজস্র ব্লোটার দিয়েও ভরে রাখা হয় না, টুকটাক দুইটা থাকে। আর এর বাইরে মোটামুটি একটা ক্লিন একটা ইউআই এবং ক্লিন একটা এক্সপিরিয়েন্সও পাওয়া যায়। তো এই যে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর এর আগে বহুত স্মার্টফোনে আমরা পেয়েছি এবং এটা আমরা জানি মিড রেঞ্জের মধ্যে বেশ ক্যাপাবল একটি প্রসেসর এবং স্ন্যাপড্রাগনের বলতে পারেন এটা হচ্ছে একটা ব্যালেন্স প্রসেসর। আপনি এর থেকে অনেক আহামরি গেমিংও আশা করবেন না, আবার এটার থেকে যে মানে পারফরমেন্স তত ভালো পাবেন না এমনটাও না। তো রেগুলার কাজবাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এবং এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেটও করে না, যে কারণে আপনি যদি একসাথে বেশ ভারী ভারী কাজও করা ট্রাই করেন কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে, সেগুলো রেজাল্টও ভালো পেয়ে যাবেন। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমরা যেমন ডিসেন্ট পেয়েছি, এটা ডিসেন্ট বলতে গেলে প্রত্যেকবারেই মানে ঠিকঠাক রেজাল্টই দিয়েছে, ফার্স্টেই বলা যায়। তারপরে হচ্ছে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, যেহেতু 8GB র্যাম রয়েছে, ওটা ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। দেন যদি গেমিং এ আসি, আপনি পাবজি এখানে প্লে করতে পারবেন সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে। তো আমরা আসলে ওরকম ভাবে ট্রাই করছিলাম, তাতে যেটা বোঝা গেল যে হ্যাঁ মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট দেয়, কিন্তু মাঝে মধ্যে আমরা এখানে কিছুটা ফ্রেম ড্রপ পেয়েছি আর কি। তবে ভালোর বিষয় এই ছিল ফোনটা দিয়ে লং টাইম গেমিং করতে গেলেও খুব বেশি গরম হচ্ছিল না। দেন অ্যাপেক্স লেজেন্ড এখানে ট্রাই করা হয়, ওইটার রেজাল্ট কিন্তু বেশ স্মুথ ছিল, এখানে আমরা কোনো প্রবলেম ফেস করিনি। ফ্রি ফায়ার লাভারদের কথা চিন্তা করে আমরা একটু ফ্রি ফায়ারও টেস্ট করছিলাম, ওইটার রেজাল্ট কিন্তু আমরা বেশ ভালো পেয়েছি, ইভেন সর্বোচ্চ সেটিংসেই। সো ফ্রি ফায়ার লাভার হলে আপনার এটা নিয়ে প্যারা খেতে হবে না। দেন আমরা অ্যাসফাল্ট 9 এবং সিওডিও এখানে প্লে করি, যে দুইটা গেমের রেজাল্টই বেশ ভালো ছিল এবং প্রত্যেকটা গেমের ক্ষেত্রেই দেখছিলাম ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না এবং ব্যাটারি যে মানে ওভার বার্ন করে এমন কোনো ইস্যু কিন্তু আমরা পাইনি। কিন্তু হ্যাঁ, আপনার যদি ইন্টেনশন এমনই থাকে যে আমি 39-40 হাজার টাকার মধ্যে এমন একটা স্মার্টফোন কিনবো যেটাতে ভালো প্রসেসর হওয়া যায়, আমার মেইন টার্গেট গেমিং হবে, তাহলে আপনার জন্য কিন্তু ভাই এই বাজেটে অন্য অপশন রয়েছে এবং সেই জায়গায় এর প্রসেসর সেকশন অবশ্যই পিছিয়ে থাকবে, আমি অবশ্যই সেটাই বলবো। স্মার্টফোনটি দিয়ে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 4800 mAh এর ব্যাটারি এবং আপনি বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার। তো এই ব্যাটারি অনুযায়ী চার্জারটা বেশ বড়সড় এবং এটার ব্যাকআপও সত্যিই বেশ ভালো। এটা দিয়ে অনায়াসে একদিন চালানো যায়, আপনি 120 Hz অন রেখেও যদি মোটামুটি একটু হেভি ইউজার হয়ে থাকেন এটা একদিন চলে যাবে, দিন শেষে জাস্ট একবার চার্জ করলেই চলবে, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে এটা। ও হ্যাঁ, এটার ডিসপ্লের তলায় কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল, দেখুন এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, একটু হালকা অ্যানিমেশন দেওয়ার পরে খুলে একদম স্লাইড, এটা ন্যানো সেকেন্ডের মতো একটা বিষয়, সো এটা ফাস্টেই বলা যেতে পারে। স্পিকার স্টেরিও, এটা বেশ লাউড এবং খুবই ক্লিয়ার সাউন্ড দেয় এবং যেহেতু দুপাশ থেকে সাউন্ড পাবেন ভালোই লাগবে সাউন্ডটা আশা করছি। ফুল ভলিউমে আমরা কোনো ডিস্টরশন পাইনি আর প্রয়োজনীয় সেন্সর এতে রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও আছে। তো এই ছিল স্মার্টফোনটির বিষয়বস্তু। এখন যদি কিনা 39,000 টাকা দিয়ে এই ফোনটা আপনারা কিনেন, সেই ক্ষেত্রে কোন কোন জায়গা হয়তো আপনার জন্য ভালো হতে পারে আর কোন জায়গাগুলো আপনার জন্য কম হবে আর কি, সোজা কথা। তো ভালো লাগার জায়গা হলো এটা খুবই গুড লুকিং স্মার্টফোন, যারা স্টাইলিশ একটা ফোন পছন্দ করেন এবং কার্ভ ডিসপ্লে হতে হবে তাদের অবশ্যই ভালো লেগে যাবে। আবার এটার ডিসপ্লে কোয়ালিটি আসলে যথেষ্ট ভালো, 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এখানে, কার্ভ ডিসপ্লে ভালো লাগার কথা। দেন এইটার পারফরমেন্সটা সেটা ছিল ডিসেন্ট, আর ছিল এভারেজ মেইন ক্যামেরা এবং ব্যাটারি, এই জায়গাগুলো ভালো। এরপরে যে বিষয়গুলোতে আসলে কম রয়েছে এরকম বাজেটে, সেটা হচ্ছে গিয়ে এটাতে আমরা আলট্রা শুটার পাইনি। সো একটা আলট্রা শুটার আমি অবশ্যই মিস করছি। তার এটা কেন দূর এটা। তারপরে হচ্ছে গিয়ে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, যদিও তার ছোট ভাইয়ের রয়েছে এবং অলমোস্ট দুইটা স্মার্টফোনের থিকনেস প্রায় কাছাকাছি, তো ওটা থাকতে পারতো। দেন এইটার পারফরমেন্স সেকশনটা আরেকটু যদি মানে ভালো হতো, তাহলে যে জিনিসটা হতো যারা গেমার রয়েছেন এরকম বাজেটে একটু হেভি পারফরমেন্স আশা করেন তাদেরও টার্গেট করা যেত খুব সহজেই। এর বাইরে এটা যে বিষয়গুলো বললাম যে ভালো ভালো আছে, কারণ ওইগুলো ভালো লাগলে আপনি অবশ্যই নেবেন, তাদের জন্য রেকমেন্ড করা যায়। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।